স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা। স্বামী শারদেশানন্দ। যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব কাশীপুরে শ্রী রামকৃষ্ণ সংঘরূপ মহান মহীরুহের যে সূক্ষ্মতম বীজ তাহার প্রধান পার্ষদ নরেন্দ্রনাথের হস্তে প্রদান করিয়াছিলেন। স্বামী বিবেকানন্দ রূপে নরেন্দ্রনাথ সেই বীজ অঙ্কুরিত করিয়া গুরুদেবের মানসপুত্র রাখাল রাজের তত্ত্বাবধানে তাহা সুরক্ষিত করিয়া অন্তর্ধান করিলেন। মহারাজ অপরাপর গুরুভ্রাতা ভক্ত অনুরাগীগণকে একত্র সংহত রাখিয়া কিরূপ অমানসিক পরিশ্রম, ধৈর্য, সহিষ্ণুতা, অসাধারণ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা বলে সমবেত চেষ্টায় সেই ক্ষুদ্র অঙ্কুরকে পরিপুষ্ট বর্ধিত করিয়া বিশাল বৃক্ষে পরিণত করেন, তাহার কিঞ্চিৎ পরিচয় মাত্র লোকের নিকট প্রকাশিত ও প্রচারিত হইয়াছে। আমরা প্রাচীনগণের মুখে কখনো কখনো কোনো কোনো ঘটনার কথা শুনিয়া বিস্মিত হইয়াছি, কারণ আমরা যখন তাহাকে দর্শন করিয়াছি তখন তিনি লোক তৈয়ার করিয়া তাহাদের হস্তেই কার্যভার অর্পণপূর্বক সাক্ষীরূপে অবস্থিত ও সময় মতো সুমন্ত্রণা দান ও সকলের আধ্যাত্মিক উন্নতির জন্যই বিশেষ আগ্রহান্বিত মনে হইয়াছে। তাহার অদ্ভুত কর্মতৎপরতা ও কুশলতা সাক্ষাৎ করিবার সুযোগ ঘটে নাই, এ সম্বন্ধে শোনা কিছু কথা এখানে উল্লেখ করিতেছি। পূজ্যপাদ ও স্বামীজি স্থায়ী মঠ জমি সংগ্রহের জন্য অতীব ব্যাকুল হইয়াছিলেন এবং মহারাজের উপর উহার ভার অর্পণ করিলেও দেরি হইতেছে দেখিয়া অতীব উতলা হইয়া এদিকে সেদিকে অপরের নিকটেও জমি ও বাড়ির সন্ধান লইতেছিলেন। কিন্তু মহারাজ ওই সকল জমি পছন্দ করেন নাই। সেই জন্য একদিকে স্বামীজিকে প্রবোধ দিয়া সন্তুষ্ট রাখা এবং অপরদিকে গঙ্গা তীরে মনোমতো প্রশস্ত জমি সংগ্রহ করা খুবই কঠিন সমস্যা হইয়া ওঠে। মহারাজ অতিশয় ধৈর্য ও পরিশ্রমের সহিত বেলুড় মঠের বর্তমান মনোহর ভূমিভাগ সংগ্রহ করিতে সমর্থ হন। এই জমির মালিকানা সত্ত্ব লইয়া অনেক গণ্ডগোল ছিল। মহারাজ বহু খোঁজ খবর লইয়া হাঁটাহাঁটি করিয়া আইনজ্ঞ উকিল ও বিজ্ঞ বিষয়ী লোকের সাহায্যে সেই সকল ব্যাপারে সুমীমাংসা করত জমি ক্রয় ও হস্তগত করিলে স্বামীজি অপরাপর গুরুভ্রাতা ও ভক্তবৃন্দ সকলেই মন সুপ্রসন্ন হইয়াছিল। এই সম্বন্ধে সেই সময় মহারাজের কর্মতৎপরতা ও কষ্ট স্বীকারের কথা উল্লেখ করিয়া জনৈক প্রাচীন সাধু এক সময় বলিয়াছিলেন, মহারাজ তখন সকালে উঠিয়া স্নান করিয়া চারিটি ভিজা চিড়া মুখে দিয়া ব্যাগের ভিতর আবশ্যকীয় দলিল কাগজপত্র পুরিয়া হাঁটিয়া বাহির হইয়া যাইতেন। দিনভর এখানে সেখানে উকিল মক্কেল ও সহায়ক পরামর্শদাতা লোকের বাড়ি বাড়ি ঘুরিয়া কোর্ট অফিস করিয়া কোনোদিন অপরাহ্নে কোনোদিন সন্ধ্যায় ক্লান্ত অবসন্ন দেহে মঠে ফিরিতেন। কোনোদিন মধ্যাহ্নে কোনো ভক্ত বা পরিচিত লোকের বাড়িতে খাওয়া হইত, কোনোদিন হইত না। কোনোদিন অপরাহ্নে মঠে ফিরিয়া ঠান্ডা ভাত, কোনোদিন ভিজা চিড়া, কোনোদিন বা উপবাসের পর রাত্রেই একেবারে অন্নগ্রহণ করিতেন। এজন্য কেহ কখনো তাহার মুখে বিরক্তি, অবসাদ, দুঃখ বা নৈরাশ্যের কথা শুনে নাই। অপর একজন প্রাচীন সাধু বেলুড় মঠের সম্মুখস্থ গঙ্গা গর্ভে যে ঘাট ছিল তাহা বাঁধাইবার সময় মহারাজের কর্মতৎপরতা, উৎসাহ, উদ্দীপনার বর্ণনা শুনাইয়াছিলেন। যাহারা সেই প্রাচীন ঘাট দেখিয়াছেন তাহারা সকলেই এক বাক্যে উহা নির্মাণের কৃতিত্ব, কৌশল, সুদক্ষতা ও মনোহারিতার প্রশংসা করিয়াছিলেন। জ্যোৎস্না রাত্রে জোয়ারের সময় সেই ঘাটে বসিয়া থাকিলে মনে হইত যেন ধরাধামের বাহিরে স্বর্গ মন্দাকিনীর মধ্যস্থিত দ্বীপোদ্যানে রহিয়াছি। কালে সে সুন্দর সুপ্রশস্ত সোপান বলি সুশোভিত ঘাট ধ্বংস হইয়াছে, কিন্তু মহারাজের কৃতিত্বের কথা আমাদের মনে জাগিতেছে। ঘাট কিরূপ হইবে মহারাজ স্বয়ং তাহা পরিকল্পনা করিয়াছিলেন এবং নির্মাণ কর্মে অভিজ্ঞ দীনু মহারাজের সহায়তা তাহা কার্যে পরিণত করেন। অর্থের অনটন থাকাতে স্থির হয় যে কেবলমাত্র প্রয়োজনীয় উপাদান ক্রয়ের জন্যই পয়সা খরচ হইবে।
মজুর ও সহায়কদের কাজ করিবেন সাধু ও ব্রহ্মচারীগণ। কাজটি অত্যন্ত কঠিন। গঙ্গায় মাত্র ভাটার সময়ে গাঁথনি চলিবে। আবার ভাটা প্রতিদিন রাত্রে বিভিন্ন সময়ে হয়। তদুপরি অজানা নতুন লোকের পক্ষে ওই কাজের জোগাড় দেওয়া অতীব কঠিন ব্যাপার। সেই জন্য মহারাজ প্রতিদিন সকলকে সমবেত করিয়া কোন সময়ে কোন কাজে হাজির থাকিতে হইবে, কাহাকে কি কাজ কিভাবে কতক্ষণ করিতে হইবে, দীনু মহারাজের সহায়তায় পুঙ্খানুপুঙ্খরূপে বুঝাইয়া বলিতেন। কর্মক্ষেত্রে যাহাতে ত্রুটি না ঘটে, সেই জন্য শিক্ষাকালে রিহার্সাল দেওয়া হইত ঝুড়ি কোদাল প্রভৃতি হাতে লইয়া। কে কোথায় দাঁড়াইবেন, কি করিবেন, তাহা খুব ভালো করিয়া তালিম দেওয়া হইত, যাহাতে কাজের সময়ে একটি সেকেন্ডও নষ্ট না হয় এবং কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে। ভাটা কোনোদিন সকালে, কোনোদিন মধ্যাহ্নে, কোনোদিন অপরাহ্নে, আবার কোনোদিন সন্ধ্যায়, কোনোদিন বা মধ্যরাত্রে, কোনোদিন বা শেষ রাত্রেও হইত। সেইভাবে প্রত্যহ কর্মীদের আহার বিশ্রামেরও সময় নির্দেশ করিয়া দেওয়া হইত। আবশ্যকীয় জিনিসপত্র সমস্ত গুছাইয়া পূর্বেই ঘাটের কিনারে জড়ো করিয়া রাখা হইত এবং ঘণ্টা পড়িবা মাত্র সকলেই সেখানে উপস্থিত হইয়া নীরবে আপন আপন নির্দিষ্ট কার্য আরম্ভ করিতেন। দীনু মহারাজের তত্ত্বাবধানে কাজ চলিত। মহারাজ নিজেও দাঁড়াইয়া থাকিয়া সকলকে উৎসাহিত পরিচালিত করিতেন। এইভাবে সুশৃঙ্খলে সেই পরম রমণীয় ঘাট অল্প খরচে অনায়াসে নির্মিত হইলে সকলের মন প্রাণ আনন্দে ভরপুর হইয়াছিল। মহারাজ যতদিন মর্তধামে ছিলেন, শ্রী শ্রী ঠাকুরের নামে প্রতিষ্ঠিত সকল আশ্রমেরই বিশেষভাবে খোঁজ খবর রাখিতেন। উন্নতির উপায় বিধান ও প্রয়োজন অনুসারে উপদেশও প্রদান করিতেন। আশ্রম ও সাধু ভক্তদের উপর মহারাজের স্নেহ দৃষ্টি সম্বন্ধে কত কথাই না মনে পড়ে। একদিনের কথা বলি। সন্ধ্যার পরে মহারাজ গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়া আছেন। সাধু ভক্ত অনেকেই আছেন। শীঘ্রই ভুবনেশ্বর যাইবার ইচ্ছা, সে সম্বন্ধে কথাবার্তা চলিতেছে ব্যাঙ্গালোরের বিশিষ্ট ভক্ত নারায়ণ আয়েঙ্গারের সঙ্গে। মহারাজের ইচ্ছা যাইবার পূর্বে জামতাড়ার নতুন আশ্রম দেখিয়া যাইবেন, কিন্তু গ্রীষ্ম আরম্ভ হইয়াছে। দিনে প্রবল রৌদ্রে ঘরের বাহির হওয়া কঠিন। সেজন্য জামতাড়ার গরম আবহাওয়া, ফাঁকা মাঠে নতুন আশ্রমে যাওয়া ও থাকা তার পক্ষে খুবই কষ্টকর হইবে। বিশেষত ভুবনেশ্বর একদিকে, জামতাড়া অপর দিকে। রেলে যাতায়াতও কষ্টকর এবং অনেক সময়ও লাগিবে। নারায়ণ আয়েঙ্গারকে মহারাজ খুব স্নেহ করেন। তিনি খুব প্রাচীন ভক্ত, সংঘের বিশেষ অনুগত, সর্বপ্রকার কার্যে সহায়ক। তদুপরি অতি উচ্চ পদস্থ সম্মানিত রাজকর্মচারী, তাই সকলের সম্মানও করিয়া থাকেন। জামতাড়া হইয়া ভুবনেশ্বর যাওয়ার প্রস্তাব শুনিয়া তিনি বিনীতভাবে নিবেদন করিলেন, এই সময়ে এইভাবে বিপরীত দিকে ঘুরিয়া যাওয়াতে ভুবনেশ্বর পৌঁছাইতে দেরি হইবে এবং জামতাড়ার গরমে সেখানে থাকা দেখাশোনা খুব কষ্টকর হইবে। অতএব এখন জামতাড়া যাওয়া স্থগিত রাখাই ভালো। মহারাজ আয়েঙ্গার মহাশয়ের যুক্তিপূর্ণ কথা ধীরভাবে শুনিলেন। তারপর গম্ভীরভাবে বলিতে লাগিলেন, আমাকে সেখানে যেতেই হবে, যতই অসুবিধা হোক আর কষ্ট হোক। আমি এই ছেলেটিকে, ভাব মহারাজ স্বামী রামেশ্বরানন্দ, সেখানে পাঠিয়েছি। বলামাত্র কোনো ওজর আপত্তি না করে সে সেখানে চলে গেছে। নতুন জায়গা, সেখানে সে কেমন আছে, খাওয়া দাওয়া কিরূপ, কি করছে, সব আমাকে গিয়ে স্বচক্ষে দেখতে হবে। ভবিষ্যতে সেখানে কি কাজ হবে, কিভাবে কি করতে হবে, দেখে শুনে খোঁজখবর নিয়ে সব বলে দিতে হবে। টাকা পয়সার ব্যবস্থা করে দিতে হবে। আমাকে নিজে গিয়ে না দেখলে কি চলে? আমরা উপস্থিত সকলে মহারাজের হৃদয়বত্তা, কর্মী ও আশ্রমের প্রতি আন্তরিক দরদ দেখিয়া মোহিত হইয়া গেলাম। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবার্পণমস্তু।